একজন মানুষ যাকে গত ৩৫ বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মানুষদের একজন মনে করা হতো। একটা বাংকার, যেটা মাটির এত গভীরে ছিল যে সেখানে পৌঁছাতে লিফটে ৫ মিনিট লাগত। চারদিকে হাজার হাজার গার্ড, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, গোপন টানেলের নেটওয়ার্ক। তারপরও ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির সকালে একটি মিসাইল ঠিক সেই জায়গায় আঘাত করল যেখানে ইরানের সুপ্রিম লিডার উপস্থিত ছিলেন। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং বিপজ্জনক গোয়েন্দা অভিযানের একটি। বছরের পর বছর সিআইএ, মোসাদ আর আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে এক গোপন যুদ্ধ চালাচ্ছিল। এটা শুধু বোমার গল্প নয়, এটা গুপ্তচর, হ্যাকিং, স্যাটেলাইট আর সেই ভুলগুলোর গল্প যেগুলো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মানুষটাকেও দুর্বল করে দিয়েছিল। ২০১৭ সাল পর্যন্ত ইসরায়েলের লক্ষ্য ছিল আলাদা। তাদের উদ্দেশ্য খামেনেইকে হত্যা করা ছিল না, মূল টার্গেট ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। যদি কোনো বিজ্ঞানী মারা যেত, ইরান নতুন বিজ্ঞানী নিয়োগ করত। যদি কোনো গোপন ল্যাব ধ্বংস হয়ে যেত, তাহলে প্রোগ্রাম অন্য জায়গায় সরিয়ে নেওয়া হতো। ইসরায়েল যত আক্রমণ করত, ইরান তত দ্রুত আবার সব তৈরি করে ফেলত। কিন্তু ২০১৮ সালের ৩১ জানুয়ারি সব কিছু বদলে যায়। সেই রাতে তেহরানের একটি গোপন গুদামে মোসাদের এজেন্টরা ঢুকে পড়ে। স্টিলের সেফ কেটে সেখান থেকে অনেক গোপন নথি আর ডিস্ক চুরি করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। এই নথিগুলো ইসরায়েলকে অবাক করে দেয়। তারা প্রথমবার জানতে পারে ইরানের কত গোপন আন্ডারগ্রাউন্ড ঘাঁটি রয়েছে, এমন সব জায়গা যেগুলো স্যাটেলাইট থেকেও দেখা যেত না। তখনই ইসরায়েল বুঝতে পারে যতদিন খামেনেই আর তার টিম বেঁচে থাকবে, ইরান বারবার তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার তৈরি করবে। সেখান থেকেই শুরু হয় অপারেশন এলিমিনেশন। কিন্তু খামেনেই পর্যন্ত পৌঁছানো সহজ ছিল না। তেহরানের মাঝখানে ছিল পাস্তুর স্ট্রিট কম্পাউন্ড, ৩০ একর জায়গা জুড়ে তৈরি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটি। এখানেই ছিল বাইত এ রাহাবাড়ি, খামেনেইর বাড়ি, অফিস আর কমান্ড সেন্টার। এই জায়গাটিকে ৩ স্তরের নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সবচেয়ে ভেতরে ছিল বিশেষ গার্ড ইউনিট, তারপর দ্রুত প্রতিক্রিয়া বাহিনী, আর বাইরে ছিল ইরানের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বাহিনী। চারদিকে ক্যামেরা, মোবাইল জ্যামার, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। কিন্তু আসল রহস্য ছিল মাটির নিচে। পুরো কম্পাউন্ডটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। গোপন পথ, গোপন বের হওয়ার রাস্তা, যেগুলো মসজিদ, স্কুল, হাসপাতাল আর পার্কিং বিল্ডিংয়ের নিচে খুলত। আক্রমণ হলে খামেনেই কয়েক মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে যেতে পারতেন। তাই মোসাদ সরাসরি আক্রমণ করেনি। প্রথমে তারা এই পুরো সিস্টেমকে ভেতর থেকে দুর্বল করতে শুরু করে। খামেনেইর আশেপাশের লোকদের টার্গেট করা হয়, মেইনটেনেন্স স্টাফ, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, রাঁধুনি, এমনকি ডাক্তারও। কেউ টাকার জন্য কাজ করেছিল, কেউ ব্ল্যাকমেইলের শিকার হয়েছিল, আর কেউ সরাসরি এজেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ছিল নজরদারি। তেহরানে লাগানো হাজার হাজার চীনা ক্যামেরায় বড় একটি দুর্বলতা ছিল, সেগুলো দূর থেকে হ্যাক করা যেত। ইসরায়েলের ইউনিট ৮২০০ এই সুযোগ কাজে লাগায়। হঠাৎ তেহরানের রাস্তা থেকে পাস্তুর স্ট্রিট কম্পাউন্ড পর্যন্ত সব ক্যামেরার ভিডিও ইসরায়েলে পৌঁছাতে শুরু করে। এখন খামেনেই শুধু মাটি থেকেই নয়, আকাশ থেকেও নজরদারিতে ছিলেন। ইসরায়েল আর আমেরিকার গুপ্তচর স্যাটেলাইট তার প্রতিটি নড়াচড়া দেখছিল। কোনো গাড়ি কখন বের হচ্ছে, কোনো গার্ড কখন ডিউটিতে আসছে, সব কিছু। তারপর শুরু হয় সবচেয়ে বিপজ্জনক অংশ। যখনই কোনো কমান্ডার ওয়াকিটকিতে কথা বলতো অথবা কোনো সিক্রেট ফোন ব্যবহার হতো, সেই সিগন্যাল ধরে ফেলা হতো। এই সব তথ্য এআই সিস্টেম দিয়ে বিশ্লেষণ করা হতো। খামেনেই কখন বের হন, কোনো পথে যান, বিপদে কোনো বাংকারে যান, সব কিছুর একটা সম্পূর্ণ মানচিত্র তৈরি করা হয়। কিন্তু তখনও একটা বড় সমস্যা ছিল, আমেরিকা। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তিনি ইরানের বিরুদ্ধে বড় হামলা চাননি।
তাই ইসরায়েল অপেক্ষা করতে থাকে। তারপর 2024 সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচনে জিতে আসেন। কয়েক মাস পর ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করে। আমেরিকার সমর্থনে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বড় আক্রমণ চালানো হয়। এই সময় খামেনেই পাস্তুর স্ট্রিট ছেড়ে লাবিজানের গভীর বাংকারে চলে যান। কিন্তু সেখানেই ইরান সবচেয়ে বড় ভুল করে। একটি গোপন সকালের বৈঠক ডাকা হয়। ইরানের সেনা কর্মকর্তা, নিরাপত্তা উপদেষ্টা আর রাজনৈতিক নেতারা সবাই একসাথে সেখানে উপস্থিত ছিলেন। সিআইএ এই মিটিং ট্র্যাক করে ফেলে। তারপর শুরু হয় আসল অপারেশন। প্রথমে ইরানের এয়ার ডিফেন্স ধ্বংস করা হয়। তারপর প্রায় 200টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশে ঢুকে পড়ে। তাদের কাছে ছিল জিপিএস গাইডেড বাংকার বাস্টার বোমা। এগুলো সাধারণ বোমা ছিল না, এগুলো কংক্রিট ভেদ করে গভীরে ঢুকে তারপর বিস্ফোরিত হতো। কিছু বোমা 6 মিটার পুরো কংক্রিটও ভেদ করতে পারত। লোকেশন নিশ্চিত হওয়ার পর F-15 যুদ্ধ বিমানগুলো আক্রমণ শুরু করে। একটার পর একটা বিশাল বোমা পড়তে থাকে, মাটি কেঁপে ওঠে, টানেল ধসে পড়ে, কমান্ড সেন্টার ভেঙে যায়, আর মাটির নিচের সেই বিশাল নেটওয়ার্ক কবরস্থানে পরিণত হয়। রিপোর্ট অনুযায়ী 30টির বেশি ভারী বোমা সরাসরি সেই কম্পাউন্ডে ফেলা হয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই ইরানের পুরো অপারেশনাল কমান্ড ভেঙে পড়ে। অনেক শীর্ষ কমান্ডার নিহত হন, নিরাপত্তা উপদেষ্টারাও মারা যান। আর শেষ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মানুষ নিজের বাংকারের ভেতরেই মারা যান। বছরের পর বছর যে নেটওয়ার্ক তাকে রক্ষা করেছিল, সেই নেটওয়ার্কের প্রতিটি তথ্য তার শত্রুদের হাতে পৌঁছে গিয়েছিল। একটা একটা ক্যামেরা, একটা একটা ফোন কল, একটা একটা নড়াচড়া ধীরে ধীরে তার নিরাপত্তা ভেঙে দেয়। আর শেষ পর্যন্ত যে বাংকারকে অজেয় মনে করা হতো, সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। কারণ আধুনিক যুদ্ধ শুধু মিসাইল দিয়ে জেতা যায় না, জেতা যায় তথ্য, নজরদারি আর গোয়েন্দা শক্তি দিয়ে। আর আমাদের ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।